নবম মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে ক্লাস 12-এর বায়োলজি রিপ্রোডাকশন ইন অর্গানিজমস আমরা আগের ক্লাস আলোচনা করেছিলাম। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু ভাগ আলোচনা করছিলাম, আরেকবার সেগুলো asexual reproduction, টাইপ অফ asexual reproduction অর্থাৎ টোটাল যে ভাগগুলো ছিল আমরা প্রথমে ফিশন, বার্ডিং, স্পোর ফর্মেশন, fragmentation, gamma formation, regeneration, টোটাল অর্থাৎ আসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে ভাগগুলো ফিশন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বার্ডিং আলোচনা করব। বার্ডিং হচ্ছে কোরকোদগম। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সংজ্ঞা আমরা বলেছিলাম যে জীবের কোনো অঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে এবং নিজের অস্তিত্ব রক্ষা করে। বার্ডিং, তো বার্ডিং আমরা দেখব যেমন হাইড্রা ইস্ট ক্ষেত্রে বার্ডিং বা কোরকোদগম দেখা যায়। তো এটা হচ্ছে হাইড্রার ছবি আঁকলাম। তো এই অংশটা অর্থাৎ হাইড্রারের যে বহিস্থ এই অংশটা, এটাকে বার্ড বা কোরক বলা হয়। এগুলো প্রথমে ছোট থেকে বড় হয়, ধীরে ধীরে পরিণত হয়। তো পরিণত হলে মাতৃ হাইড্রা থেকে এই বার্ড বা কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে নতুন হাইড্রা তৈরি করে। এটাকে বলা বার্ডিং বা কোরকোদগমের পদ্ধতি। তো এরপর আসবো আমরা স্পোর ফর্মেশন। স্পোর ফর্মেশন অর্থাৎ রেণু উৎপাদন। রেণু উৎপাদন। তো কিছু উদ্ভিদ আছে তাদের রেণুস্থলী থাকে। যেমন আমরা দেখব কুসুম গাছের যেমন কুসুমথলি থাকে, যার মধ্যে কুসুম বীজগুলো থাকে। প্রতিটি কুসুম বীজ থেকে এক একটি কুসুম গাছ তৈরি হয়। সেরকম কিছু উদ্ভিদ আছে যাদের রেণুস্থলী থাকে। বিভিন্ন ধরনের রেণু গঠন দেখা যায়। বিভিন্ন ধরনের রেণুর গঠন দেখা যায়। আবার কোনো কোনো উদ্ভিদের এরকম রেণুস্থলী থাকে, এখানে প্রচুর রেণু থাকে। রেণুগুলো পরিণত হলে রেণুস্থলী বিদীর্ণ হয়ে অনুকূল পরিবেশে এসে নতুন উদ্ভিদ তৈরি করে। তো এরকম এই ধরনের গঠনকে আমরা কনিডিয়া রেণু বলি। কনিডিয়া গঠন দেখা যায়। অর্থাৎ পেনিসিলিয়াম কী করে, রেণুর মাধ্যমে ওরা বংশবিস্তার ঘটে। এবং এগুলো হচ্ছে মিউকর জাতীয়, মিউকর নামক উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের রেণু দেখা যায়, রেণুস্থলী।
তো এই কিছু উদ্ভিদ আছে যেমন মিউকর, এছাড়াও অ্যাগারিকাস পাবো। অ্যাগারিকাসের ক্ষেত্রে দেখবো ওইডিয়া জাতীয় রেণু দেখা যায়, মানে রেণুস্থলী গঠন অনুসারে রেণুর নাম দেওয়া হয়। যেমন মিউকরের ক্ষেত্রে এই ধরনের গঠনকে বলা হয় কনেডিয়া, যেমন পেনিসিলিয়াম। আবার অ্যাগারিকাস ওইডিয়া রেণু দেখা যায়। এগুলো গেল রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার। এবং রেণুর কিছু ভাগ আছে, যেমন কোনো উদ্ভিদের রেণুস্থলীতে যদি একই প্রকার মানে একই আকৃতি এবং আকার রেণু উৎপন্ন হয়, একই আকার এবং আকৃতিতে রেণু উৎপন্ন হয়, তখন তাকে আমরা সমরেণু বলি। যখন একটি রেণুস্থলীর মধ্যে একই আকার আয়তনে রেণু উৎপন্ন হয় তখন তাকে আমরা সমরেণু বলি। যেমন হচ্ছে মিউকর, লাইকোপোডিয়াম। আবার কিছু উদ্ভিদের ক্ষেত্রে আছে যাদের রেণুস্থলীতে একটা ছোট রেণু, একটা বড় রেণু, এরকম রেণু দেখা যায়। তাহলে এটা হলো হোমোস্পোরাস, আর এটা হলো হেটেরোস্পোরাস। অর্থাৎ সমরেণু, মিউকর, লাইকোপোডিয়াম, হেটেরোস্পোরাস যে দেখা যায় মানে অসমরেণু। এটা হলো তোমার ক্লামাইডোমোনাস, বিভিন্ন আকৃতির রেণু দেখা যায়। এটা গেল রেণুর আকার আয়তনে রেণুর ভাগ। তো এরপর আসবো ফ্ল্যাজেলা অনুসারে রেণুর ভাগ। ফ্ল্যাজেলার অনুসারে রেণুর ভাগ, অর্থাৎ যে সমস্ত রেণুর ফ্ল্যাজেলা আছে সেই সমস্ত রেণুকে আমরা জুস্পোর বা চলয়নু বলি। যেমন ফাইটোপথরা এবং ক্লামাইডোমোনাস ক্ষেত্রে চলয়নু দেখা যায়। আবার কোনো কোনো উদ্ভিদের রেণু কোনো ফ্ল্যাজেলা থাকে না, সেগুলোকে বলা হয় অচল রেণু বা অ্যাপ্লোনোস্পোর, যেমন মিউকরের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা রেণু ফরমেশন অর্থাৎ রেণু উৎপাদনের মাধ্যমে অজনজন ঘটাই। এক্সাম্পল কি বললাম? পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, অ্যাসপারজিলাস, ক্লামাইডোমোনাস, ফাইটোপথেরা, এ সমস্ত উদাহরণ আমরা পেলাম। তো এরপর আসবো আমরা ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন। খণ্ডীভবন সিস্টেমটা কি? যখন মাতৃজীবদেহটি দুই বা তার বেশি খণ্ডে বিভক্ত হয়ে দুটি বা তিনটি অপত্য তৈরি করে। অর্থাৎ স্পাইরোগাইরার ছবি আমরা এঁকেছি। স্পাইরোগাইরার কখনো দুটো খণ্ডে বিভক্ত হয়ে দুটো অপত্য তৈরি করে। অর্থাৎ মাতৃদেহটি যখন দুই বা তার বেশি খণ্ডে বিভক্ত হয়ে অপত্য সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার ঘটায়, তাকে আমরা বলি খণ্ডীভবন, মানে খণ্ডে বিভক্ত হয়ে বংশবিস্তার, মানে ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি। তো স্পাইরোগাইরা ছাড়াও তারা মাছ আছে, স্পঞ্জ আছে, এদের ক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমেন্টেশন ঘটে। নেক্সট আমরা আসবো গেমা ফরমেশন। অর্থাৎ গেমা উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার। যেমন মার্কেনসিয়া থ্যালাসে পেয়ালা আকৃতি কিছু গঠন দেখা যায়। এই পেয়ালা আকৃতি গঠনের মাধ্যমে এগুলো, অর্থাৎ এই পেয়ালা আকৃতি গঠন, এই অংশটাকে আমরা অঙ্গটাকে বলছি গেমিও বলা হয়। অর্থাৎ মার্কেনসিয়া
যে থ্যালাস, সে থ্যালাসে অনেকগুলি পেয়ালাকৃতি গ্যামা বা গেমি গঠন দেখা যায়। এগুলো কী হয়, মার্কেনসিয়ার মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে আলাদা আলাদা মার্কেনসিয়া তৈরি করতে পারে। তাহলে এগুলো এদের বংশবিস্তারের পদ্ধতি। আমরা দেখলাম প্রথমে হচ্ছে কারো বিভাজন ঘটছে, ফিশিয়ন, কারো বার্ডিং বা কোর উৎপন্ন হচ্ছে। তো এখানে আমরা তার আগে দেখলাম কি ফ্র্যাগমেন্টেশন, দেখলাম যে খণ্ডীভবন, মাতৃদেহটা দুটো বা তিনটা খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে দুটো বা তিনটা অপত্য তৈরির মাধ্যমে বংশবিস্তার ঘটছে। এখানে গ্যামা গঠনের মাধ্যমে বংশবিস্তার ঘটে। তো নেক্সট আমরা পাবো রিজেনারেশন। রিজেনারেশন মানে পুনরুৎপাদন পদ্ধতি। অর্থাৎ কোনো জীবের যদি কোনো অংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই বিচ্ছিন্ন অংশ থেকে সেল ডিভিশনের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করে নতুন জীব তৈরি হয়, তাকে বলে রিজেনারেশন। যেমন আমি যদি ধরি এখানে আমরা প্ল্যানেরিয়ার ছবি আঁকলাম। তাহলে সংজ্ঞাতে কি বলেছি, জীবের কোনো অংশ মাতৃদেহে বিচ্ছিন্ন হয়ে যখন সে বিচ্ছিন্ন অংশ থেকে নতুন অপত্য সৃষ্টির মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়, তখন তাকে আমরা রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়া বলতে পারি। যেমন প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যদি ধরি, অর্থাৎ এর মাথার কোনো অংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অথবা মাঝখানের কোনো অংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অথবা নিচের দিকে কোনো অংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অথবা লেজের কোনো অংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাহলে এটা হতে পারে। তাহলে এই যে বিচ্ছিন্ন অংশগুলো কি হয়, বারবার সেল ডিভিশনের মাধ্যমে নতুন ধীরে ধীরে সেল ডিভিশনের মাধ্যমে এগুলো বৃদ্ধি ঘটে এবং পরবর্তীকালে নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়া। প্রত্যেকটা ক্ষেত্রে এখান থেকে এটা নতুন প্ল্যানেরিয়া তৈরি হবে, এটার থেকে আবার নতুন প্ল্যানেরিয়া তৈরি হবে, প্রতিটি ক্ষেত্রে আবার এখানটা থেকে আবার নতুন প্ল্যানেরিয়া তৈরি হবে। তাহলে এইভাবে বিচ্ছিন্ন অংশ থেকে নতুন জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়া বলতে পারি। তো এখানে প্ল্যানেরিয়া ছাড়াও আরও কিছু, যেমন হাইড্রার ক্ষেত্রেও ঘটে, দেখা যায় রিজেনারেশন প্রক্রিয়া। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের বিভিন্ন প্রকারভেদ, কতগুলো ভাগ আছে এবং তাদের কত ধরনের পদ্ধতিতে অজনজন সম্পন্ন হয় তার সম্পর্কে। তাহলে এখন আসবো আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তো প্রথমে আসবো আমরা মেরিটস সম্পর্কে। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা সংজ্ঞা কি পেয়েছিলাম, যে প্রক্রিয়ায় জীবের কোনো অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটায় এবং নিজের অস্তিত্ব রক্ষা করে। তাহলে এখানে 1 নাম্বার সুবিধা কি পাবো, এখানে একটি মাত্র জনিত জীবের প্রয়োজন হয়, একটি মাত্র
জনিত জীবের প্রয়োজন হয়। 2 নম্বর, কোনো গ্যামেট উৎপাদন বা নিষেকের প্রয়োজন হয় না, ফলে সহজেই বংশবিস্তার ঘটানো সম্ভব। 3 নম্বর, অল্প সময়ের মধ্যে অনেক বেশি অপত্য পাওয়া যায়, যার ফলে অনেক বেশি জীব সৃষ্টি হয়। ডিমেরিটস, অসুবিধা। অসুবিধা কি না, এখানে 1 নম্বর অসুবিধা, এই যে অল্প সময়ের মধ্যে অনেক অপত্য সৃষ্টি হচ্ছে, যার ফলে সেই জীব অপত্যের বা তার সে সমস্ত জীব উৎপন্ন হচ্ছে তাদের বাসস্থান খাদ্যের অভাব দেখা দিতে পারে। 2 নম্বর অসুবিধা, যেহেতু একটিমাত্র জনিত জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হচ্ছে, যার ফলে কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে না, এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব না ঘটার ফলে, পরিব্যক্তি না হওয়ার ফলে কী হচ্ছে, যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস পায়। আর কি অসুবিধা না, এই যে প্রচুর রেণু তৈরি হয়, ফলে অনেক রেণু অনেক সময় নষ্ট হয়, সব রেণু পরিণতি লাভ করে না। তাহলে এইভাবে আমরা অ্যাসেসরি রিপ্রোডাকশনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অর্থাৎ কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, এগুলো জানলাম। তো এইগুলো আমরা মিক্স করে অ্যাসেসরি রিপ্রোডাকশনের ইম্পর্টেন্স অফ অ্যাসেসরি রিপ্রোডাকশন লিখতে পারবো। তাহলে আমাদের প্রধান যে 2 প্রকার জনন ছিল, সেই 2 প্রকার জনন সম্পর্কে আমরা বুঝলাম। তো এরপর আসবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্লান্টস। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্লান্টস। তো প্রথমে অর্থাৎ উদ্ভিদের অঙ্গজ জনন। উদ্ভিদের অঙ্গজ জনন না, উদ্ভিদের অঙ্গজ জনন কাকে বলে, প্রথমে ডেফিনেশনে যাব বা সংজ্ঞায়। যে প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো অঙ্গ বা অংশ বা শাখা প্রশাখা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় এবং বংশবিস্তার ঘটায়। উদ্ভিদের কোনো অংশ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বা শাখা প্রশাখা কোনো অংশ মাতৃদেহ থেকে আলাদা হয়ে অনুকূল পরিবেশে সেল ডিভিশনের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করে, যার মাধ্যমে সে বংশবিস্তার ঘটায়। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন 2টো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যান্ড আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। প্রাকৃতিক অঙ্গজনন এবং কৃত্রিম অঙ্গজনন। তো প্রাকৃতিকভাবে কিছু উদ্ভিদের অঙ্গজনন ঘটে আর কৃত্রিমভাবে কিছু উদ্ভিদের অঙ্গজনন ঘটানো হয়। প্রাকৃতিকভাবে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ঘটে, যেমন বাই রুটস, by underground stem, by subaerial stems, aerial stems।
তার বাই এরিয়াল স্টেম, বাই এরিয়াল স্টেম, বাই লিভস, বুলবিল, তাহলে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্লান্টস সংজ্ঞায় কি পেয়েছি, যে প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো অঙ্গ বা শাখা প্রশাখা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোষ বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তো দুটো ভাগে ভাগ করেছি আমরা, ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যান্ড আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ প্রাকৃতিক অঙ্গজনন এবং কৃত্রিম অঙ্গজনন। তো প্রাকৃতিক অঙ্গজনন বাই রুটস, বাই আন্ডারগ্রাউন্ড স্টেম, বাই সাব এরিয়াল স্টেম, বাই এরিয়াল স্টেম, বাই লিভ, বাই বুলবিল, এগুলোকে আমরা লিভ বার্ড বলতে পারো, যে পত্রজ মুকুল। তাহলে এইগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আছে বাই রুটস, অর্থাৎ মূলের সাহায্যে। কিছু উদ্ভিদ আছে যেমন হচ্ছে পেয়ারা, শিশু, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, নিজের রুটের মাধ্যমে মাতৃদেহ থেকে ওই মূলগুলো বিচ্ছিন্ন। আমরা পেয়ারা দেখবো, পেয়ারা কিছু কাণ্ডে কিছু মূল দেখা যায়। বিভিন্ন পদ্ধতিতে পেয়ারা গাছের রিপ্রোডাকশন ঘটে। তো ওই যে শিশু গাছ বা পেয়ারা গাছ, এগুলোর ক্ষেত্রে কী হয় না, মূলের সাহায্যে, অর্থাৎ মূল যখন মাতৃদেহ আলাদা হয়ে যায়, সে মূলগুলো সেল ডিভিশনের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করে। বাই আন্ডারগ্রাউন্ড স্টেম, তো বাই আন্ডারগ্রাউন্ড স্টেমে কয়েকটি পার্ট আছে। রাইজোম, রাইজোম, টিউবার, ক্রন আর বাল্ব। তো আন্ডারগ্রাউন্ড স্টেম মানে ভূমিনষ্ট কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার। রাইজোম, আমরা দেখব আদা এবং হলুদ, আদা এবং হলুদে কী হয়, গ্রন্থিকাণ্ড দেখা যায়। আদা হলুদের ক্ষেত্রে গ্রন্থিকাণ্ড দেখা যায়, এবং আদা হলুদের যে গায়ে দেখব কিছু শল্কপত্র থাকে, ওই শল্কপত্র মানে আঁশের মতো, ওই আঁশের মতো শল্কপত্র থাকে। সেই শল্কপত্রগুলোর কক্ষে কিছু মূল, অস্থানিক মূল তৈরি হয়, যেগুলোর মাধ্যমে ওই মূলগুলো থেকে ওই যে আমরা দেখব আদা, এই ডগে দেখব কিছু এরকম কিছু সাদা সাদা আমরা দেখে থাকবো আদা হলুদের ক্ষেত্রে। এই অংশগুলো মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কী হয়, নতুন আদা বা সেলুলোজ নতুন আদা উৎপন্ন করে। তাহলে এই হয় আদা এবং হলুদ। এদের ক্ষেত্রে রাইজোম মানে গ্রন্থি কাণ্ড, অর্থাৎ গ্রন্থি কাণ্ডের মাধ্যমে এরা বংশবিস্তার ঘটায়। না এই যে আমরা পেলাম, দেখবো আমরা যে আদাকে কখনো দেখেছি হাতে, যে আদার ডগে ঠিক সাদা সাদা কিছু আঁশের যে কক্ষগুলো থাকে, অর্থাৎ সেই কক্ষে দেখি যে মুকুলগুলো থাকে, সেই মুকুলগুলো কিছু নরম হয়, হাত দিলে ভেঙে যায় দেখবে। তো সেইগুলো থেকে নতুন আদা তৈরি হয়। হলুদের ক্ষেত্রে একই। টিউবার, স্ফীতকাণ্ড, অর্থাৎ এটা একটা ভূমিনষ্ট কাণ্ড। দেখবে গোল আলুর কিছু চোখ দেখা যায়, চোখ বলি আমরা। এই চোখগুলো থেকে কি হয়, এক ধরনের মুকুল তৈরি হয়। এইগুলো আমরা কেটে কেটে মাটিতে লাগাই।
এগুলো আমরা গোল আলু, অর্থাৎ টিউবার স্ফীতকণ্ড গোল আলুর ক্ষেত্রে আমরা এই যেগুলো চোখ বলি, আলুর চোখ বলি, সেই চোখগুলোকে আমরা কেটে লাগাই মাটিতে, এখান থেকে নতুন আলু গাছ তৈরি হয়। তার মানে এদের ক্ষেত্রে যে এই সমস্ত গোল আলুর ক্ষেত্রে কী হয় না, এদের যে বংশবিস্তারের পদ্ধতি হলো স্ফীতকণ্ড। স্ফীতকণ্ডের মধ্যে যে অস্থানিক মুকুলগুলো থাকে সেগুলো আলাদাভাবে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন গাছ তৈরি করে। এরপর আসবো আমরা কর্নস, গুড়িকণ্ড। গুড়িকণ্ড আমরা দেখব ওল এবং কচু। কর্নস, ওল কচুর ক্ষেত্রে কী হয় না, ওল কচুর ক্ষেত্রে দেখবে এরকম মাঝে মাঝে ওদের এই যে গোড়ার দিকে দেখবে এক ধরনের অস্থানিক মুকুল বের হয়, যে ওল কচু লক্ষ্য করে দেখে থাকবে। এইগুলো এখান থেকে আলাদাভাবে বিচ্ছিন্ন অনুকূল পরিবেশ পেলে নতুন আবার ওল গাছ তৈরি করে, নতুন ওল গাছ তৈরি করে। তাহলে আমরা ওল এবং কচুর ক্ষেত্রে কর্নস, গুড়িকণ্ডের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। বাল্ব, কন্দ অর্থাৎ পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন। তাহলে এটা এক্সাম্পল কি বললাম, আদা, হলুদ, এটা হচ্ছে গোল আলু, এটা হচ্ছে ওল, কচু, এটা হচ্ছে রসুন, পেঁয়াজ। দেখবে রসুনের যে এক একটা অংশ থাকে, সে অংশগুলো থেকে আমরা মাটিতে যদি পুঁতে দিই নতুন রসুন গাছ তৈরি হয়। তার মানে এগুলো হচ্ছে সব ভূমিনষ্ট কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার। রাইজম, গ্রন্থিকাণ্ড, টিউবার, স্ফীতকণ্ড, কম, গুড়িকণ্ড, বাল্ব, কণ্ড, এগুলোর মাধ্যমে আমরা। আজকে আমরা ভেরি রিপ্রোডাকশনের যে টোটাল যে পার্ট, বাই রুটস, মূলের সাহায্যে বংশবিস্তার ঘটায় কীভাবে, বাই আন্ডারগ্রাউন্ড স্টেম, ভূমিনষ্ট কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার ঘটায় কীভাবে, এবং এগুলো সম্পর্কে আমরা জানলাম। তো এর পরের ক্লাসে আমরা বাই সাবেরিয়াল স্টেম, বাই এরিয়াল স্টেম, বাই লিফ বার্ড, বাই বুলবিল, এগুলোর মাধ্যমে কীভাবে বংশবিস্তার ঘটে এক্সাম্পল সহ আলোচনা করব। যতদূর বোঝানো হলো ভেরি রিপ্রোডাকশন ইন প্লান্টস, উদ্ভিদের অঙ্গজনন, এগুলো তোমার ভালো করে পড়বে। পড়ার পর কোনো সমস্যা হলে বা কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমরা সেই কমেন্টগুলো ধরে পরের ক্লাসে আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত ক্লাস হলো।